বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রভাষক অর্থনীতি, ভোলাহাট সরকারি মহিলা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের শুভকামনায় আজকের ক্লাস শুরু করছি। আজকের যেটা অধ্যায় আলোচনা করব, অর্থনীতি প্রথম পত্র, নবম অধ্যায়, এবং অধ্যায়ের নাম হচ্ছে সামগ্রিক আয় ও ব্যয়, এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমেই আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো লিখে দিচ্ছি। সামগ্রিক আয় অর্থাৎ জাতীয় আয়, দুই নম্বর মোট জাতীয় আয়, অর্থাৎ গ্রোস ন্যাশনাল ইনকাম, সংক্ষেপে GNI। তারপর মোট জাতীয় উৎপাদন, অর্থাৎ গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, সংক্ষেপে GNP। 4 নম্বর মোট দেশজ উৎপাদন, অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ GDP। সময় পেলে আরো আলোচনা করব, সংক্ষেপে লিখি GNP এর উপাদান সমূহ GNP ও GDP এর পার্থক্য। তাহলে প্রথমে সামগ্রিক আয় অর্থাৎ এগ্রিগেট ইনকাম, মূলত জাতীয় আয়, যেটা সামগ্রিক আয় সেটা হচ্ছে জাতীয় আয়। জাতীয় আয় হচ্ছে বা সামগ্রিক আয় হচ্ছে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে। 1 বছর কোনটা ধরব? সাধারণত 1 বছর ধরা হয় অর্থ বছরকে। অর্থ বছর বলতে বোঝায়, যেমন আমাদের বাংলাদেশে অর্থ বছর হচ্ছে জুলাই টু জুন। তাহলে এটা কোন মাস? এটা আমাদের জুলাই মাস। তাহলে জুলাই মাস নতুন অর্থ বছর জুলাই 2020, অর্থাৎ 2020-21, এটা হচ্ছে আমাদের অর্থ বছর। তাহলে সামগ্রিক আয় হচ্ছে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে যে পরিমাণ বস্তুগত, অবস্তুগত
যে পরিমাণ বস্তুগত অবস্তুগত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে সামগ্রিক আয় বলে। আমি আবার বলছি যে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে বিদ্যমান সম্পদ ব্যবহার করে, অর্থাৎ একটা দেশে যে পরিমাণে সম্পদ আছে এই সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য কোনটাকে বলা হয়? চূড়ান্ত দ্রব্য হচ্ছে যেটা সরাসরি উপযোগী ভোগ্যপণ্য হিসাবে যেটা ব্যবহার করি। যেমন আমরা রুটি খাই, রুটি হচ্ছে চূড়ান্ত দ্রব্য। রুটি কি ছিল? প্রাথমিকভাবে হয়তো গম ছিল, তাহলে গম হচ্ছে প্রাথমিক পণ্য। গমটা প্রক্রিয়া করে ওটা হয়েছে ময়দা বা আটা, ওটা কি? মাধ্যমিক পণ্য। আর যখন আমরা রুটি সরাসরি ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করি সেটা হচ্ছে চূড়ান্ত পণ্য। তাহলে আমরা ধরবো কোনটা? আমরা প্রাথমিক বা মাধ্যমিক কোনটাই ধরবো না, আমরা ধরবো চূড়ান্ত দ্রব্য যেটা সরাসরি ভোগ করা যায়। তাহলে একটা নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশের বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ বস্তুগত ও বস্তুগত হচ্ছে যেগুলো দৃশ্যমান, আর অবস্তুগত হচ্ছে কোনটা? অবস্তুগত হচ্ছে যেগুলো অদৃশ্যমান, যেমন সেবা। তাহলে বস্তুগত এবং অবস্তুগত চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয়, তার একটা আর্থিক মূল্য আছে, বাজার মূল্য আছে। এই বাজার মূল্যটাকে বলা হয় সামগ্রিক আয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে সামগ্রিক আয় তোমাদের বোঝাতে পেরেছি হয়তো। 2 নম্বর আলোচনায় যায় এখন মোট জাতীয় আয়, গ্রোস ন্যাশনাল ইনকাম। গ্রোস ন্যাশনাল ইনকাম বা মোট জাতীয় আয় হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে বলা হয় জিএনআই বা সংক্ষেপে জিএনআই বা মোট জাতীয় আয় বা গ্রোস ন্যাশনাল ইনকাম। এখন আমরা আসি তৃতীয় আলোচনায়, জিএনপি অর্থাৎ মোট জাতীয় উৎপাদন, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। মোট জাতীয় উৎপাদন সংজ্ঞাটা একইভাবে বলবো, একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে যে পরিমাণ বস্তুগত অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে বলা হয় জিএনপি। এখন জিএনপি দুই দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। জিএনপিকে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে এবং আয়ের দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ জিএনপির উপাদানগুলো হচ্ছে, জিএনপির উপাদানকে যদি আমরা যে কি উপাদান জিএনপির ভিতরে কি অন্তর্ভুক্ত থাকে সেটা দুভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, ব্যয়ের দৃষ্টিকোণ থেকে এবং আয়ের দৃষ্টিকোণ থেকে। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে উপাদানগুলো হচ্ছে, এগুলো মুছে দিই, খালি জিএনপিটা রাখবো। প্রথমে বলি ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জিএনপি। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জিএনপি সি অর্থাৎ কনজাম্পশন বা ভোগ, এটা ব্যক্তিগত ভোগ ব্যয়
বলতে পারি। এটা ব্যক্তিগত ভোগ ব্যয় হচ্ছে যে ব্যক্তিগত ভোগ এমন সব বিষয় আছে যেটা পরিবার এবং ব্যক্তি মালিকানায় থাকে। তাহলে পরিবার এবং ব্যক্তি মালিকানায় অলাভজনক প্রতিষ্ঠান দ্রব্য সেবা ভোগ ব্যয় করে, সেটা হচ্ছে ব্যক্তিগত ভোগ ব্যয়। সুতরাং চূড়ান্ত দ্রব্য ভোগের জন্য ব্যক্তিগত ভোগ ব্যয় মোট জাতীয় উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে ব্যক্তিগত ভোগ ব্যয় কি? ব্যক্তিগতভাবে যে ভোগ করে থাকি পরিবার, একটা সাধারণত এটাকে পারিবারিক খাত হিসাবে আখ্যায়িত করতে পারি। পারিবারিক। 2 নম্বর উপাদান বিনিয়োগ ব্যয়, অর্থাৎ যখন একটা দেশের অর্থনীতিতে ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় যুক্ত হবে, ভোগ ব্যয়ের সাথে বিনিয়োগ ব্যয় যুক্ত হবে, তখন সে খাতটাকে বলা হয় দ্বিখাত অর্থনীতি। তাহলে ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় এটা হচ্ছে দ্বিখাত অর্থনীতি। বিনিয়োগ ব্যয় অন্তর্ভুক্ত হলে এটা দ্বিখাত অর্থনীতি। তাহলে দ্বিখাত অর্থনীতিতে ব্যয় দৃষ্টিকোণ থেকে জিএনপি দ্বিখাত অর্থনীতিতে সি প্লাস আই। সি হচ্ছে ভোগ কনজামশন, আর আই হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে একটা দেশের অর্থনীতিতে যে পরিমাণে বিনিয়োগ হয় তার সমষ্টি হচ্ছে বিনিয়োগ বা আয়। 3 নম্বর উপাদান হচ্ছে জি বা সরকারি ব্যয়। সরকারি ব্যয় এটাকে 3 খাত অর্থনীতি হিসাবে বলা যেতে পারে। যখন একটা দেশে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং তার সাথে যখন সরকারি ব্যয় যুক্ত থাকে, সরকারি ব্যয়টাকে জি দ্বারা চিহ্নিত করা হয়। সরকারি ব্যয় অর্থাৎ জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকারি ব্যয়। এটা হচ্ছে 3 খাত অর্থনীতি। তাহলে 3 খাত অর্থনীতিতে কি থাকবে? সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়। আরেকটা উপাদান যেটাকে মুক্ত অর্থনীতি বলা যেতে পারে বা 4 খাত অর্থনীতি। 4 খাত অর্থনীতি বা মুক্ত অর্থনীতি। যখন সি প্লাস আই প্লাস জি অর্থাৎ ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়ের সাথে যখন এই নিট রপ্তানি অর্থাৎ এক্স মাইনাস এম, এক্স মানে হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্টকে এক্স দ্বারা নির্দেশ করা হয়। এক্সপোর্ট মানে কি? রপ্তানি। আর এম হচ্ছে আমদানি, অর্থাৎ রপ্তানি থেকে আমদানি বাদ দিয়ে যেটা থাকে সেটাকে বলা হয় নিট রপ্তানি। তাহলে এই সি প্লাস আই প্লাস জি প্লাস নিট রপ্তানি ব্যয়, এই নিট রপ্তানি, এই 4টার যোগফল হচ্ছে 4 খাত অর্থনীতিতে সামগ্রিক ব্যয় অর্থাৎ জিএনপি। তাহলে 4 খাত অর্থনীতি, 4 খাত অর্থনীতি কাকে বলবো? 4 খাত অর্থনীতি তখনই বলবো যখন ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নিট রপ্তানি যুক্ত থাকে, তখন সেটাকে আমরা 4 খাত অর্থনীতি বা মুক্ত অর্থনীতি বলতে পারি। আর যদি এক্স মাইনাস এম এই উপাদান দুটো না থাকে, আমদানি রপ্তানি না থাকে, তাহলে সেটা হচ্ছে বদ্ধ অর্থনীতি, 3 খাত অর্থনীতি বা সেটা হচ্ছে বদ্ধ অর্থনীতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জিএনপি ব্যয় দৃষ্টিকোণ থেকে জিএনপি তাহলে উপাদান কয়টা? 4টা। কি কি? ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নিট রপ্তানি। নিট রপ্তানি কোনটা? রপ্তানি থেকে আমদানি বাদ দিয়ে যেটুকু থাকে, যতটুকু থাকবে সেটাকে বলা হয় নিট রপ্তানি। এই 4টি যোগফল হচ্ছে মুক্ত অর্থনীতি। তাহলে দ্বিখাত অর্থনীতি হচ্ছে সি প্লাস আই, 3 খাত অর্থনীতি হলে সি প্লাস আই প্লাস জি, আর 4 খাত বা মুক্ত অর্থনীতি হলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম।
ওকে, এ হচ্ছে জিএনপির উপাদান। এখন আমরা দেখব জিডিপি। এটা বুঝে দিই। জিডিপি বা মোট দেশজ উৎপাদন, সংক্ষেপে জিএনপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। শাব্দিক অর্থে বুঝতে পারছো যে দেশের মধ্যে এই প্রোডাক্ট বা এই উৎপাদন দেশের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ এটার সংজ্ঞাটা হবে একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে যে পরিমাণে, আমি আবার বলি, একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে, জিডিপিতে ভৌগোলিক সীমারেখার মধ্যে কথাটা বলতে হবে। তাহলে একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে বলা হয় জিডিপি। বুঝতে পেরেছ? জিডিপি গণনার সময় একটি জিনিস মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে যে জিডিপি যখন গণনা করব তখন দেশের অভ্যন্তরে দেশি এবং বিদেশি নাগরিক কর্তৃক অর্জিত আয় হিসাবের মধ্যে ধরা হবে। দেশের মধ্যে অবস্থানরত, আমি আবার বলছি, দেশে অবস্থানরত দেশি এবং বিদেশি নাগরিক কর্তৃক অর্জিত আয় জিডিপিতে ধরা হবে। তাহলে দেশের অভ্যন্তরে দেশি এবং বিদেশি নাগরিক কর্তৃক অর্জিত আয় হিসাবে ধরা হয়। কিন্তু দেশীয় নাগরিক যদি বাইরে অবস্থান করে, অর্থাৎ বিদেশে বসবাস করে, বিদেশে অবস্থান করে, এই দেশের যারা বিদেশে অবস্থান করবে তাদের অর্জিত আয় জিডিপিতে গণনা করা যাবে না। বোঝা গেছে? তাহলে জিডিপি হচ্ছে যে দেশের, মানে মনে রাখতে হবে জিডিপি গণনার সময় দেশের অভ্যন্তরে দেশি হোক আর বিদেশি হোক, দুই রকম নাগরিকের অর্জিত আয় হিসাবে ধরা হবে। কিন্তু দেশের বাইরে অবস্থানরত দেশি নাগরিক কর্তৃক অর্জিত আয় হিসাব থেকে বাদ দিতে হবে। কিন্তু জিএনপিতে কি দেখলাম? জিএনপি গণনার সময় আমি আবার বলেছি, জিএনপি গণনার সময় দেখতে হবে দেশের অভ্যন্তরে দেশি নাগরিক কর্তৃক অর্জিত আয়, আমি আবার বলি, দেশের অভ্যন্তরে দেশি নাগরিক কর্তৃক অর্জিত আয় হিসাবে ধরতে হয়, কিন্তু দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিক কর্তৃক অর্জিত আয় হিসাব থেকে বাদ দিতে হয়। অপরপক্ষে জিএনপি গণনার সময় দেশের বাইরে অবস্থানরত দেশি নাগরিক কর্তৃক অর্জিত আয় হিসাবে ধরতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? জিএনপিতে দেশি নাগরিক দেশে হোক অথবা দেশের বাইরে হোক তাদের অর্জিত আয় হিসাবে ধরতে হবে, কিন্তু দেশের মধ্যে বিদেশি অবস্থানরত অর্জিত আয় হিসাব থেকে বাদ দিতে হবে। এই হচ্ছে জিএনপি। তাহলে জিএনপি এবং জিডিপির যে মৌলিক সংখ্যাগত যে পার্থক্য সেটা আমি তোমাদের বলেছি। আমি সামনের দিকে যেটা আলোচনা করব জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্য। এখন আমরা দেখব জিএনপি ও জিডিপি এর মধ্যে পার্থক্য।
তাহলে সংজ্ঞাগত পার্থক্য কি বলবো? সংজ্ঞাগত পার্থক্য হচ্ছে জিএনপি হচ্ছে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশে যে পরিমাণে বস্তুগত অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে বলা হয় জিএনপি। আর জিডিপি হচ্ছে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে সাধারণত 1 বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণে বস্তুগত অবস্তুগত চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে বলা হয় জিডিপি। তাহলে পার্থক্যটা কি? সংজ্ঞাগত পার্থক্য যে এটা ভৌগোলিক সীমা, জিডিপি হচ্ছে ভৌগোলিক সীমারেখার মধ্যে, আর জিএনপি হচ্ছে মানে নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে ভৌগোলিক সীমারেখার মধ্যে না, দেশের বাইরেও অবস্থানরত নাগরিকের বঞ্চিত হিসাবে ধরা হয়। এটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। তাহলে 2 নম্বর পার্থক্য হচ্ছে সূত্র হিসাবে লিখতে পারি জিএনপির ক্ষেত্রে জিএনপি সমান ব্যয় দৃষ্টিকোণ থেকে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটা হচ্ছে জিএনপি নির্ণয়ের সূত্র, যেখানে সি কি? সি হচ্ছে ভোগ ব্যয়, আর আই হচ্ছে বিনিয়োগ ব্যয়, আর জি হচ্ছে সরকারি ব্যয়, আর এক্স মাইনাস এম হচ্ছে নেট রপ্তানি। ওকে, তাহলে সূত্রগত পার্থক্য জিএনপি নির্ণয়ের সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ সি হচ্ছে ভোগ ব্যয়, আই হচ্ছে বিনিয়োগ ব্যয়, এক্স হচ্ছে জি হচ্ছে সরকারি ব্যয়, আর এক্স মাইনাস এম হচ্ছে নেট রপ্তানি। এই চারটির যোগফল হচ্ছে জিএনপি, মুক্ত অর্থনীতি। আর জিডিপি নির্ণয়ের সূত্র হচ্ছে জিডিপি সমান হচ্ছে সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ বদ্ধ অর্থনীতিতে যেটা ব্যয়। যেহেতু জিডিপিতে ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত হয়, সেহেতু এখানে নেট রপ্তানির প্রশ্ন আসে না। তাহলে সূত্রগত পার্থক্য হচ্ছে জিএনপি নির্ণয়ের সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এবং জিডিপি নির্ণয়ের সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি। ওকে, 3 নম্বর পার্থক্য পরিমাপের ভিত্তিতে বলতে পারি যে পরিমাপের দিক থেকে জিএনপি পরিমাপ করা কঠিন এবং বেশি সময় প্রয়োজন। জিএনপি পরিমাপ করা বেশ কঠিন এবং সময় বেশি প্রয়োজন। অপরপক্ষে জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে বা জিডিপি পরিমাপের ক্ষেত্রে অপেক্ষাকৃত জিএনপি থেকে অপেক্ষাকৃত মানে সহজ এবং সময় কম লাগে। কেননা জিডিপিতে দেশের মধ্যে যে যত প্রকার আয় আছে, যেটা দেশের মধ্যে যত প্রকার উৎপাদন আছে, সবগুলো যোগফলই হচ্ছে জিডিপি, এই জন্য এটা সময় কম লাগে। 3 নম্বর পার্থক্য হিসাবে আমরা বলতে পারি যে একটা দেশের মানে অর্থনৈতিক অবস্থা নির্ণয়ের জন্য একটা দেশের অর্থনৈতিক অবস্থা কেমন, অর্থনৈতিক অবস্থা ভালো না খারাপ, কি অবস্থা আছে, এটা নির্ণয়ের জন্য জিএনপি থেকে নির্ণয় করা সম্ভব নয়। অপরপক্ষে কোনটা দ্বারা সম্ভব? জিডিপি দ্বারা একটা দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা নির্ণয় করা সম্ভব। পরিধির দিক থেকে জিএনপি একটি বিস্তৃত ধারণা, কিন্তু জিডিপি একটি সংকীর্ণ ধারণা।
এই হচ্ছে মোটামুটি জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্য। তাহলে জিএনপি এবং জিডিপির মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে জিএনপি হচ্ছে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশে যে পরিমাণে বস্তুগত অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে বলা হয় জিএনপি। আর জিডিপি হচ্ছে একটি দেশে নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে বলা হয় জিডিপি। সূত্র অনুযায়ী পার্থক্য হচ্ছে জিএনপি নির্ণয়ের সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, আর জিডিপি নির্ণয়ের সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি। পরিধির দিক দিয়ে জিএনপি পরিধি বিস্তৃত আর জিডিপির পরিধি জিএনপির তুলনায় কম। একটা দেশের অর্থনৈতিক অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে জিএনপির তুলনায় জিডিপির গুরুত্ব বেশি। এই হচ্ছে মূল কয়েকটি পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই পার্থক্যগুলো বুঝতে পেরেছ। আবার তোমরা বাড়িতে পার্থক্যগুলো দেখবে। এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আজকে আর আলোচনা বাড়াচ্ছি না। প্রথম অংশ সামগ্রিক আয় ও ব্যয়, প্রথম অংশ আজকে আলোচনা করলাম। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আমি পরবর্তীতে তোমাদের পরবর্তী ক্লাসে অবশ্যই এগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি।